এবার আমরা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে একটি মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিস এখানে লিখে রাখো, প্রত্যেকটা জিনিস এখানে লিখে রাখো, প্রত্যেকটা ওয়ার্ড এক্ষেত্রে লিখে রাখবে, কোনোটাই কোনো যেন ত্রুটি না থাকে এইটা জানার ক্ষেত্রে একেবারে ধরে ধরে এটাকে শিখতে হবে, তাহলে কোনোদিন সেন্টেন্স স্ট্রাকচারের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আর এই যে আগেরগুলো কেন করালাম ভয়েস চেঞ্জের সময় জানাতে হবে। এই দুটো আমরা এখন মেইন জানবো, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। হয়েছে লেখা রয়েছে। আচ্ছা, অ্যাক্টিভ ভয়েস মানে কি? কর্তৃবাচ্য। তো কর্তৃবাচ্যের কথাটা শুনে কি মনে হচ্ছে? মানে এক্ষেত্রে একটা কাজ কে করবে? কর্তা। তার মানে আমরা একটা খুব মনে রাখার সুবিধার জন্য আমি একটা কথা স্টুডেন্টদেরকে বলি, কর্তাকে করা হয়, বলো, কর্মের দ্বারা। কর্তাকে করা হয় কর্মের দ্বারা, এটা হচ্ছে আসলে ভয়েস চেঞ্জের সংজ্ঞা, ব্যাস আর কিছু না। এই ভুল বললাম, সরি সরি সরি, এক্সট্রিমলি সরি, কি বললাম আমি, ছি 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 ছি, কর্মকে করা হয় কর্তার দ্বারা, উল্টো বলেছি, কর্মকে করা হয় কর্তার দ্বারা, এটা হচ্ছে বাচ্য পরিবর্তন। আমি যদি প্রপার বাংলায় বলি আর ইংলিশে যদি আমি বলি, দিস ইজ দ্য ডেফিনেশন অফ ভয়েস চেঞ্জ। অর্থাৎ কোন একটা কর্মকে যেটা কর্তার দ্বারা করা হয় সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস বা মানে বাচ্য পরিবর্তন বা ভয়েস চেঞ্জ। তো এই সংজ্ঞাটা প্রথম আমরা মনে রাখলাম। এইবার আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস কোনটা আর প্যাসিভ ভয়েস কোনটা চেনার উপায় কি, এটা বলো তো তোমাদের স্বাভাবিক ধারণা দিয়ে। হ্যাঁ, মানে একটা অ্যাক্টিভ ভয়েস আমরা যখন আমরা একটা অ্যাক্টিভ ভয়েস যখন আমরা সেন্টেন্সটা পড়বো আমরা বুঝে যাবো সেন্টেন্সটা পড়ে যে এটা অ্যাক্টিভ ভয়েস, কিভাবে বুঝবো? আর একটা সেন্টেন্স যখন পড়বো তখন বুঝে যাবো এটা কর্মবার মানে প্যাসিভ ভয়েস আছে, কিভাবে বুঝবো? কর্মটা মানে যেটা প্রতিবাচ্য ওটা একদম আগে থাকবে, আর প্যাসিভ ভয়েসের কর্মবাচ্য যেটা সেটা আগে থাকবে। কারেক্ট, একদম ঠিক বলেছে যে কর্তৃবাচ্যে কর্তা আগে থাকবে মানে কর্তা সরাসরি কোনো কাজ করবে, আর কর্মবাচ্যে হচ্ছে কর্মকে কর্তার দ্বারা করা হবে। সিম্পল। তো আমি একটা সহজ উদাহরণ দিয়ে আগে শুরু করি। বলো এটার মানে কি দাঁড়াচ্ছে? সে একটা গান গায়, গাইছে নয়, গাইছে বিষয়টা কিন্তু আলাদা হয়ে যাবে, গান গায়, সিম্পল এটা। এটা সে, এটা হিটা কি বলে? এটাকে সাবজেক্ট। এটাকে কি বলে? ভার্ব। আর এটা হচ্ছে অবজেক্ট। এটা কিন্তু মেন ভার্ব মনে রাখতে হবে, মানে অক্সিলারি ভার্ব নয়। তো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এটা থাকা মানে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, কিন্তু এটাকে আমরা প্যাসিভ ভয়েসে বলব। কিভাবে বলবো সেটা পরে টেন্স অনুযায়ী আমি নিয়মগুলোকে লিখে দেবো, সেটা তোমাদের মনে রাখতে হবে সুবিধা হবে। তাহলে তখন এবার এটাকে যখন আমরা যদি বলি এটাকে প্যাসিভ ভয়েসে করো, সেক্ষেত্রে অবজেক্ট চেনার নিয়ম আমাকে আগে জানতে হবে। একটা অবজেক্ট একটা সেন্টেন্সের মধ্যে কিভাবে চেনা যায় বলো তো? এইটা যে অবজেক্ট আমরা বললাম, ঠিক আছে, কিন্তু কিভাবে প্রমাণ করতে পারবে যে এটা অবজেক্ট? ভার্বের পরে আছে না, ভার্বের কাছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় অবজেক্ট। এটা অবশ্যই লিখে রাখো, ভার্বের কাছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায়
সেটাকে বলা হয় অবজেক্ট। ঠিক উল্টো ভার্বের কাছে কে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় সাবজেক্ট। এই দুটো মনে রাখো। ভার্বের কাছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটাকে বলা হয় অবজেক্ট, আর ভার্বের কাছে কে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় সাবজেক্ট, মানে কর্তা, মানে যে সরাসরি কাজটা করছে। প্রথমে আমরা একদম প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম শিখব, যেটা এক্ষুনি লিখলাম ওই একই সেন্টেন্স দিয়ে শিখব। প্রেজেন্ট ইনডিফিনিট কি দিলাম সেন্টেন্সটা? হি সিংস আ সং। অর্থাৎ সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট যদি অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে থাকে, তাহলে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে নিয়মটা কি দাঁড়ায়? অবজেক্ট প্লাস am স্ল্যাশ is স্ল্যাশ are প্লাস V3 প্লাস সাবজেক্ট। এইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়মে লিখে রাখো। এই নিয়ম যদি কেউ মনে রাখতে পারে, পৃথিবীতে তার কোনোদিন ভয়েস চেঞ্জ ভুল যাবে না। তাহলে দেখো V1 টা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সর্বদা চেঞ্জ হয়ে কি হয়? V3। আর একটা জিনিস আমি লিখিনি, বাই প্লাস সাবজেক্ট। এই বাই কথাটা লেগে একটা এজেন্ট, হ্যাঁ একটা এজেন্ট হিসেবে বলা হয়। যা কথা সব হয়ে গেল। এই বাক্যটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যখন লিখব তখন কি রকম হচ্ছে? সাবজেক্ট প্লাস am স্ল্যাশ is স্ল্যাশ are প্লাস v প্লাস ing প্লাস অবজেক্ট যদি থাকে, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সেটা চেঞ্জ হয়ে দাঁড়ায় object plus am slash is slash are plus being b plus ing plus by plus subject। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মের ক্ষেত্রে এটা হয়। এই একই সেন্টেন্স আমরা ঘুরিয়ে ঘুরিয়ে লিখব। এর লাস্ট হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়মের ক্ষেত্রে কি দাঁড়াবে? হি হ্যাজ সাং এ সং। এর উত্তরটা আমরা কিভাবে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে থাকলে হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ স্ল্যাশ হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। এটা যখন প্যাসিভ ভয়েসে আসবে তখন নিয়মটা কি দাঁড়াবে? অবজেক্ট প্লাস হ্যাভ স্ল্যাশ হ্যাজ প্লাস BEEN প্লাস বাই প্লাস অবজেক্ট। স্যার ওই কি সরি ঠিক being প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এটা গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম। পাস্ট কন্টিনিউয়াস এর ভার্বটা এবার হ্যাঁ বললাম পাস্ট এই প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে ভার্বটা নেই, সরি V3 প্লাস বাই। আচ্ছা এবার তোমাদের দায়িত্ব আমি দেব পাস্ট, কারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর কোনো ভয়েস চেঞ্জ হয় না। এবার তোমরা পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এইটার আদলে করে আমাকে দেখাও। বলতে পারলাম না? এই সেম উদাহরণ দিয়ে সেম প্যাটার্নে আমাকে সাজিয়ে তোমরা দেখাও। দেখো she was reading a novel, NOVEL। 2 নম্বর বাক্য
My father has given me a gift. My father has given me a gift. 3 number. She saw a tiger. She saw SAW, a tiger in the jungle. In the jungle. JUNGLE. 4 number. We are enjoying. ENJOYING. The movie on the TV. MOVIE. Movie on the TV. 5 number. She has got good marks. MARKS in the final exam. Choice number. They had taken TAKEN the risk RISK. Seven number. We found the lost book মানে হারিয়ে যাওয়া বই। লাস্ট 8 নাম্বার। We love to eat biryani. BIRIYANI। এই একটা আমাকে ইমিডিয়েটলি করে দেখাও, মানে তাড়াহুড়ো নয়, ধীরে সুস্থে আস্তে আস্তে ভেবে চিন্তে করে আমাকে করো। বাট এইটা আমি বোর্ডে লিখিয়েছি, তার একটা কারণ আছে, করে নাও পরে বলবো। এটা আমি বোর্ডে লিখে রাখলাম, বাকিগুলো লিখলাম না, এটা লিখলাম তার কারণ একটা আছে। বলো ভয়েসের টোটাল আমি 200টা করাবো, টোটাল 200 করিয়ে তারপরে স্টপ করবো। তারপর ন্যারেশনে যাব, ন্যারেশনে প্রায় 4 থেকে 500 ন্যারেশন করতে হবে। ন্যারেশনে অনেকগুলো নিয়ম আছে সেন্টেন্স করতে। যখন এই পর্যায়ে চলে যাবে যে স্যার আপনি যা দিচ্ছেন আমরা পিছনের দরজা দিয়েও করে এসে শুয়ে পড়তে পারি, তাহলে বলবো আমরা তৈরি হয়ে গেছে। স্যার কোশ্চেন দিচ্ছেন, তোমরা ঘুমিয়ে পড়েছো, তার মানে তোমরা জেনে গেছো। সেই দেম থাকলে ওইগুলো ওইগুলো বলে দিতে হবে তো। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। এই দাঁড়াও 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 দাঁড়াও, সরি সরি সরি, এটা একদম কারেক্ট। অ্যাক্টিভ আর প্যাসিভে ওই ছকটা একটু আমি তো তাও মনে হয় আগে বলেছিলাম তোমাদের। হ্যাঁ ইয়েস। এই আমি দুদিকে চিহ্ন দিলাম কেন, এটা একটু শুনে নাও, একটু তারপর উত্তর লেখা শুরু করো। আমি এই দুদিকে দুটো তীর চিহ্ন দিলাম কেন, মানে অ্যাক্টিভে থাকলে প্যাসিভে যেমন হবে, প্যাসিভ থাকলে অ্যাক্টিভে যেমন হবে। সেটা কি কি? আই থাকলে কি হয় এ বলো? মি। উই থাকলে
us, you থাকলে ইউ you, he থাকলে him, দুদিকে চিহ্ন দিচ্ছি, তার মানে he থাকলে যেমন him হবে, him থাকলে যেমন he হবে। she থাকলে গলার হার, they থাকলে they, it থাকলে it, আর কোনো কিছু নাম থাকলে নাম 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 আমি নাম দেখা নাম তো তুমি চেঞ্জ করতে পারবে না, ব্যাস এরকম করো। আমাকে একটা গিফট দিয়েছে, প্রশ্ন কর, দেওয়াকে প্রশ্ন কর, দিয়েছেন কে প্রশ্ন কর, কি দিয়েছেন, কাকে দিয়েছেন। আমি বলেছিলাম ভার্বের কাছে কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করে বা উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে তো দুটো অবজেক্ট আছে, কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে, কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে। অনেকে এটাকে দুভাবে এক্সপ্লেইন করে, কিভাবে, যে এক হচ্ছে কোন মানব প্রাণীবাচক কিছু বোঝাতে সেটাকে আগে ব্যবহার করতে হয়, আমি সেটা বলি না। আমি বলি যদি কি বা কাকে দুটো দিয়ে উত্তর করে যদি উত্তর পাওয়া যায়, তাহলে কাকে দিয়ে প্রশ্ন করে যে অবজেক্টটা পাওয়া যায় সেটা সব সময় আগে নিয়ে আসতে হয়। তাহলে এক্ষেত্রে কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছি আমরা, মি, তাহলে মি আগে গেলে কি হয়ে গেল, আই। এবার জানি নিয়ম আছে তাই, তাহলে আই, আই এর পরে তার জীবনে হ্যাজ হয় না, যেটা আমি লিখে দিয়েছি অলরেডি নিয়মে। আই হ্যাভ বিন গিভেন, কি গিভেন করা হয়েছে, এ গিফট বাই মাই ফাদার। I have been given a gift by my father. Given a gift by my father. ও হ্যাঁ, কফি খাবেন? হ্যাঁ হ্যাঁ একটু বলে হয়। স্যার চা আমি চা খাই না। কফি কফিও খেলেও আমার বললেন না, তো বললেন আমি সবখানে রিজেক্ট করতে পারলাম না, বাট চা খেলে আমি শেষ, কেন স্যার কি আছে? প্রচন্ড অ্যাসিডিটি হয়, মানে ওই চোয়া চোয়া একটা বিস্তৃতি। প্রথমটা হ্যাঁ আসছি, আমি আসছি। চা না হলে চলে না, মানে আমি আজ দীর্ঘ 3 বছর চা খাই না, জানো, 3 বছর। Let the door be opened. না করবে না এবার, পারবে, বাট তোমরা যেভাবে বলছো ওইভাবে করবে না। মানে করবে, আমি বারণ করবো না, বাট আমার তরফে আমি বলবো যে এগুলোকে একটু অ্যাভয়েড করাই ভালো। তুমি যেটা বলেছো একদম কারেক্ট, কোনো সেন্টেন্সে কোনো ভুল নেই। ওপেন দ্য ডোর আমরা ছোটবেলায় করতাম লেট দ্য ডোর বি ওপেন, টপ করে দিলাম, এতে এগুলো একটু অ্যাভয়েড করো। এখন ইংলিশে একটু স্টাইলিশ ইংলিশ বেরিয়ে গেছে, এখন আর ওই রাদ্দিমার্কা ইংলিশ মানে সেই মান্দাত্তার আমলে যখন সেই এর বই পাওয়া যেত, কি জানো, গণিত করতো আগে, খুব কঠিন গণিত করতো, কিসি বালে ছাতা কিসি না। তো এই ওপেন দা ডোর, তুমি ভালো করে সেন্টেন্সটা বোঝো, দরজাটি খোলো, এটা তোমাকে কেউ কি করছে। এই আদেশমূলক বাক্যের মধ্যে আমি বলেছিলাম 3টে জিনিস আছে, 4টে জিনিস আছে, কি কি, অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, 3টে জিনিস আছে। অর্ডার হচ্ছে আদেশ, অ্যাডভাইস হচ্ছে উপদেশ, রিকোয়েস্ট হচ্ছে প্রার্থনা। তাহলে এক্ষেত্রে ওপেন দ্য ডোরে তুমি কি বলবে, অর্ডারড, অর্ডার। সেক্ষেত্রে সেন্টেন্সটা কিভাবে লিখবে, তোমাকে নির্দেশ দেওয়া হচ্ছে, ইউ আর অর্ডারড, ORDERED, টু ওপেন দ্য ডোর। ভালো করে সেন্টেন্সটা এখনই লিখো না, উত্তরটা বোঝো। ইউ আর অর্ডারড মানে কি, তোমাকে নির্দেশ দেওয়া হলো টু ওপেন, খুলতে, দ্য ডোর, তোমাকে নির্দেশ দেওয়া হলো দরজাটি
খুলতে। আমি বলেছিলাম তে মানে সবসময় একটা টু ব্যবহার করা হয়। যাওয়া মানে যদি গো হয়, যেতে কি হবে? আগে আমি প্রথম দিন এটা তোমাদেরকে সবাইকে মুখে মুখে বলেছিলাম, টু গো, টু গো। যদি খাওয়া ইট হয় তাহলে খেতে কি হবে? টু ইট। পড়া যদি রিড হয় তাহলে পড়তে কি হবে? টু রিড। তাহলে টু প্লাস ভার্ব এটাকে এক কথায় কি বলে তোমরা জানো? ইনফিনিটিভ, মানে অসমাপিকা ক্রিয়া। মানে আমি বাজারে গেলাম ফল কিনিতে, এই তে মানে আমি, এটা অসমাপিকা ক্রিয়া, মানে এটাকে এটা দ্বারা ক্রিয়া কমপ্লিট করা হলো না। বোঝা গেল? তাহলে আমি এইভাবে যদি সেন্টেন্সটা লিখি, ইউ আর অর্ডারড, তোমাকে নির্দেশ দেওয়া হচ্ছে টু ওপেন দ্য ডোর। টু না লিখলে কিন্তু পুরো বাক্যটা জিরো। তারপরের উত্তরটা আমাকে করে বলো। You are requested to give me a glass of water. কারোর বাড়িতে গিয়ে তুমি কি বলতে হবে? "এই, জল দে আমাকে একটু", বলতে পারবে? বন্ধু ছাড়া অচেনা একটা জায়গায় গেলে প্রচন্ড জল পিপাসা লেগে যায়, তোমার বোতলে জল নেই, ফুরিয়ে গেছে, তুমি বর্ধমানের কাটোয়াতে একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে যেখানে ধান ঝাড়ছে, তুমি সেখানে গিয়ে যদি বলো "এই, একটু জল দে", ওই ধান যেমন ভাবে ঝাড়ছিল তোমাকে সেইভাবে ঝেড়ে দেবে, দেবে না যাবে, আমাকে একটু এক গ্লাস জল দেবে। তাহলে সেক্ষেত্রে কি করবো আমরা? ইউ আর রিকোয়েস্টেড, তোমাকে প্রার্থনা করানো হচ্ছে টু গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, একটু জল দিতে। কত সহজ না এগুলো? কি হলো তাহলে? ইউ আর রিকোয়েস্টেড টু, শুধু একটা টু বসে গেল, তারপর যা আছে চোখ বুজিয়ে বসিয়ে দাও। সুইচ অফ দ্য লাইট, এটা অর্ডার, এটা অর্ডার। ঠিক, তাহলে কি হবে? ইউ আর অর্ডার টু সুইচ অফ দ্য লাইট। লেখো, উত্তর লেখো, উত্তর লেখো, উত্তর লেখো, উত্তরগুলো সব লিখে রাখো। এটাও স্যার অর্ডারের মধ্যে বলছি। হুম। ইউ আর অর্ডার To switch off the light, that's it. Close the window লিখো না, সরি এটা লিখো না। Do not run in the sun. অ্যাডভাইস। স্যার এখন তো একটা অ্যাডভাইস দিল না, তো তুমি অ্যাডভাইস দিতে হবে। ঠিক, এটা তো ঠিকই, বাট এটা একটা বুঝে করতে হবে, তাই তো? স্যার একটা অ্যাডভাইস এখন দেয়নি, স্যার এটা লিস্টে দেখা তো। না না, এই তো বোঝা যাচ্ছে। কেন, কিভাবে বোঝাচ্ছে বলো? স্যার মানে এটা সাধারণ জ্ঞান যে রৌদ্রের মধ্যে দৌড়িও না, কিন্তু এবার উত্তরটা করার সময় তোমাদের একটু ভুল হবে, দেখবে? বলো ওখানটায় মানে উত্তরবেলা ভুল হয়ে বলো বলো উত্তরটা বলো। ইউ আর You are requested না, ইউ আর অ্যাডভাইসড, এ ডি ভি আই সি ই ডি। এবার not to run. কেন নট টু কেন বললে? ডু নট থাকলে নট টু হয়, একদম কারেক্ট। কেন? ডু নট মানে কি? করো না। তাহলে আমি মানে তোমাকে উপদেশ দেওয়া হচ্ছে রৌদ্রের মধ্যে না দৌড়াতে, না দৌড়াতে। এই জন্য না দৌড়াতে, না ইংরেজি নট, আর দৌড়াতে ইংরেজি হচ্ছে টু রান। বোঝা গেল কিনা বল? ক্লিয়ার? নট টু রান মানে না দৌড়াতে। শুভম, ক্লিয়ার এটা? তাহলে ইউ আর অ্যাডভাইসড নট টু রান ইন দ্য সান। অ্যাডভাইসড ইডি না দিলে জিরো, নট টু রান ইন দ্য সান। তাহলে শুধুমাত্র কি হলো? নট টু একটা শুধু পার্থক্য, একটা শুধু বৈচিত্র্য। ব্যাস, থ্যাংক ইউ। হয়ে গেল। আমরা এই পর্যন্ত আজকে ভয়েস সেন্টেন্স স্টপ করলাম। পরের দিন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে যাব। বাট মানে একটা বাট আছে একটা এর মধ্যে, সেটা হচ্ছে পরের দিন আমি 10 থেকে 20টা ভয়েস সেন্টেন্স করতে দেবো এটা।